আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। कौन है ये लोग, कहां से आते हैं? আমিও দিদি এদেরকে বারবার বলার চেষ্টা করি যে দিদির সাথে খেলতে যাস না। প্রতি বছর ভোটের আগে দিদি কোনো না কোনোভাবে অসুস্থ হবে, এবং দিদি না, একটা কথা তোমরা জেনে রাখো, দিদির হয় পা ভাঙবে, না হয় মাথা ফাটবে, নাহলে কোমর ভাঙবে। এবারে আবার কি ভাঙবে সেটা দেখার জন্য মানুষ পুরো অপেক্ষা করে বসে আছে। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। সত্যিই তো দিদির সাথে খেলতে গেলে তোমরা কিন্তু দিদিকে ধরতেই পারবে না। দিদি এমন করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে না, তোমরা পুরো বোকাট্টা হয়ে যাবে। আপনি 10-এ 10 পাইছেন। যেখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজে স্বয়ং খেলতে নামছেন, সেখানটায় কিন্তু চুরি নিয়ে কোনো কথা হবে না। তিনি 26,000 জনের চাকরি খেয়েছেন, এবং তার দলের আধা নেতারা পুরো শিক্ষা দপ্তরটাই জেলে চলে গেছিল। সেখান থেকে যখন দিদি তার দলের ইমেজটাকে আবার পুনরায় ফিরে পেয়েছেন, সেখান থেকে ভাবতে হবে যে দিদি কত বড় খেলোয়াড়, আর দিদি কত বড় মাপের চোর। আমরা বুঝতে পারছি দিদি, আপনার মতো খেলোয়াড় পুরো পশ্চিমবঙ্গ খুঁজে এলেও পাওয়া যাবে না। তাই দিদির সাথে খেলতে তোমরা কেউ যেও না। দিদি আমাদের খুব ভালো মেয়ে, পাত ভাজা খায় কেরোসিন তেল দিয়ে। আজকে আমরা কথা বলবো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কত বড় মাপের খেলোয়াড়, আর তিনি যে খেলতে খেলতে কতবার পা হাত পা ভেঙেছেন, এবং আজকে তার খেলা সব শেষ করে দেবো। একটু ধনেপাতা দিয়েও বেটে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, কথা দিচ্ছি দারুণ মজা পাবে। তো চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ছুটতেও পারবে না, নাগালও পাবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো। এই কথাটা কিন্তু দিদি পুরো পারফেক্টলি বলেছে। আজ পর্যন্ত দিদি সারদা থেকে শুরু করে নারদা এবং বিভিন্ন রকমের চিটফান্ড কেলেঙ্কারি, ডিয়ার লটারির কেলেঙ্কারি এবং বিভিন্নভাবে পশ্চিমবঙ্গের মানুষের পেছনে চামড়া কেটে নিয়েছে, কিন্তু আজ পর্যন্ত দিদিকে কেউ ধরতে পারেনি। আমাদের দিদি তিনি এত বড় মাপের একজন চোর যে তিনি রঘু ডাকাতের বংশধরের পরিচয় নিয়ে সবার সামনে এসে এখনও পর্যন্ত নির্লজ্জের মতো কথা বলে যান। সব এজেন্সি লাগিয়ে দিলেও কিন্তু দিদিকে কেউ ধরতে পারবে না। যেমন করে আর.জি. কর হসপিটালে সব প্রমাণ লোপাট করে সেই কেসটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। এবং আমাদের দিদি তিনি এত পরিমাণে মহিয়সী নারী যে সেই আর.জি. কর মেডিকেল কলেজে যে আমাদের দিদি অভয়া অত্যাচারিত হয়েছিল, তার বাবা মাকেও তার সেই চুরির টাকা থেকে 10 লক্ষ টাকা দিতে চেয়েছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী তিনি এতটাই গুণী মানুষ, তাকে কেউ ধরতে পারবে না। তাকে ধরতে হলে তোমায়ও চোর হতে হবে। আজ পর্যন্ত বিজেপি অথবা কেন্দ্রীয় যত বাহিনী আছে বা যত সংস্থা আছে তারা কিন্তু চোর হতে পারেনি, তাই আমাদের দিদিকে তারা ধরতে পারেনি। দিদির কিন্তু আরও অনেক ভালো একটা গুণ আছে। যখন সিবিআই এসেছিল রাজীব কুমারের বিরুদ্ধে তদন্ত করতে, তখন আমাদের দিদি রাস্তায় টেন্ট লাগিয়ে শুয়ে পড়ে তিনি অনেক নাটক করেছিলেন। কারণ আমাদের দিদি জানেন যে তার মরণ চাবিকাঠি সেই রাজীব কুমারের হাতেই আছে। এই রাজীব কুমার যিনি সবসময় দিদিকে সাহায্য করে যান, ভোটের সময় হোক কিংবা ভোটের পরে। আমাদের দিদি কিন্তু তাই তাকে ছাড়তে চান না। তাই যতক্ষণ পর্যন্ত রাজীব কুমার দিদির পেছন চেড়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমরা দিদির কেউ কিচ্ছু করতে পারবে না। কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে, আর 365 দিন চলবে কোত্থেকে? আমাদের দিদি সে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে 365 দিনই খেতে দেয়। আমাদের দিদি মহিলাদেরকে প্রতি বছরে 3,65,000 টাকা করে ভাতা দেয়। তার কারণ তোমরা সবাই জানো যে দিদি 12,000 টাকা করে ভাতা দিচ্ছে। তাই দিদি জানে যে সবার সেই 1,000 টাকাতেই সংসার চলে যাচ্ছে। কিন্তু দিদি ভালো করে পুরো বাইরেটা তো ঘুরে দেখেনি। আসলে সরকারের টাকায় আইএসি করে, তো তাই সে ভাবছে যে 365 দিনে সে মানুষের কাজে লেগে আছে। সে এমনভাবে কাজে লেগে আছে যে তার দলের চটি চাটা চামচারাও পর্যন্ত তার সব কিছু বিক্রি করে দিচ্ছে। আবার কখনো দেখবে তার যে ভাইরা আছে না, দিদির চুল কেটে বিক্রি করে দিয়েছে, সেটা আবার 3,000 টাকা করে কিলো। দিদির চুল বলে কথা, সেটা আবার দাম বেশি হতেও পারে। আমাদের দিদি তিনি এতটাই মহান যে তিনি এত শিক্ষিত হবার পরেও মাঝে মাঝে অনেক ভুল কথাও বলে ফেলেন। বছরের পর বছর চলবে কি করে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা। আমাদের দিদি তিনি কিন্তু খুব ভালোভাবে নিরাপত্তা দিচ্ছেন। যখন বন্যা হয়েছিল কলকাতাতে, যখন ভারী বর্ষণ হচ্ছিল, তখন কিন্তু কলকাতাতে ইলেকট্রিকের তার ছিঁড়ে 14 জন মানুষ মারা গেছিল। দিদির মতো নিরাপত্তা কিন্তু কেউ দিতে পারে না। এবার আসি, দিদি বলছে সন্তানের নিরাপত্তা। আমাদের দিদি শিক্ষা ব্যবস্থাটাকে এত উঁচুতে নিয়ে গেছে, সে আর বলার বালাই নেই। তিনি পুরো শিক্ষাটাকেই মহাশূন্যে ভাসিয়ে দিয়েছেন। যদি কেউ প্রাইভেট স্কুলে পড়িয়ে নিজেদের বাচ্চাকে মানুষ করতে যায়, তখনই মানুষ করতে পারবে। কিন্তু আমাদের দিদি তিনি শুধুমাত্র চুরি করে তাদের থেকে টাকা নিয়ে শিক্ষকদের, যারা অশিক্ষিত শিক্ষক, তাদেরকেই নিয়োগ করেন স্কুলে। তাই আমাদের দিদি খুব মহান মানুষ। তার মতো মানুষ পুরো পশ্চিমবঙ্গে নেই। তিনি কিন্তু সবাইকে সব রকমের নিরাপত্তা দিয়ে চলেছেন। সব क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूं। মা বোনদের সম্মান না দাও, অসম্মান করতে চেও না।
একদম আমাদের দিদি কিন্তু সম্পত্তি নিরাপত্তার কথা বলছে। দিদি সেই জন্য শালবনির সরকারি জমি সৌরভ গাঙ্গুলির নামে লিখে দিয়েছে 100 বছরের জন্য। আমাদের দিদি কিন্তু গণতন্ত্রের রক্ষাকারী, সেই জন্য বিরোধীদেরকে বেছে বেছে মিথ্যে কেস দিয়ে অ্যারেস্ট করায় তার ছোট ভাই অনুব্রত মণ্ডল। এবং নারীদের সম্মানের কথা বলছে, যেখানটায় খোদ রাষ্ট্রপতিকে তৃণমূল কংগ্রেসেরই একজন বিধায়ক অখিলগিরি মহাশয় তিনি কুকথার মন্তব্য করেছিলেন, তখন কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী তিনি একটা কথাও বলেননি। তার দল থেকে তাকে শুধু ক্ষমা চাইতে বলা হয়েছে, তার বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে তৃণমূল সরকারের যে পদক্ষেপ আমরা দেখেছি সেটা খুব সুন্দর। আমাদের দিদি বলেছিলেন যে মেয়েরা কখনো 8টার পরে বাইরে বেরোবে না, মানে এখানটায় তিনি কী ধরনের জঙ্গল রাজ চালিয়েছিলেন সেটা তিনি খুব ভালো করেই জানেন। এত সুন্দর নিরাপত্তা আমার মনে হয় বিশ্বে আর কোনো দেশে নেই। এসআইআর করতে 3 বছর টাইম লাগে, 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি, তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়। একদম ঠিক। আমাদের দিদি কিন্তু এই এসআইআর নিয়ে কখনো না বলেনি। দিদি শুধুমাত্র প্রতিবাদ করে গেছে আর মানুষকে ভয় দেখিয়ে গেছে। দিদি একটু সময় চেয়েছিল 3 বছর, মানে বাংলাদেশ থেকে যারা চোরাই পথে আমাদের রাজ্যে এসে রোহিঙ্গাদের মতো বাস করছিল, দিদি কিন্তু দায়িত্ব নিয়ে একটু সময় নিত, তাদের সবার ভোটার কার্ড আধার কার্ড সব কিছু বানিয়ে দিত এবং তাদেরকে 1-2বার ভোট দেওয়ানো করাতো। ইলেকশন কমিশনকে বোকা বানিয়ে আমাদের দিদি তিনি চেয়েছিলেন তাদেরকে পশ্চিমবঙ্গের নাগরিকত্ব দিয়ে দিতে, তাই তিনি একটুখানি সময় চেয়েছিলেন। নির্বাচন কমিশনকেও বলি, তোমরা একটু যদি দিদিকে ভালোবাসো, তোমাদের কি টাকা পয়সা অনেক খরচা হয়ে যাবে, একটুখানি সময় দাও। দিদির যে কোলের ছেলেপুলেরা এসেছিল বাংলাদেশ থেকে, তাদেরকে তো দিদি একটুখানি ভালোবাসা দিতে দাও। দিদি তাদের ঘর বানিয়ে দিত, দিদি তাদের খাস জায়গা দিত, তারা সেই জায়গা দখল করতো এবং তারা সেই জায়গা দখল করে পশ্চিমবঙ্গের যে সাধারণ জনগণ আছে তাদের উপরে অত্যাচার করতো, তাদের ঘর দুয়ার চুরি করতো, এই করতো। তাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটুখানি সময় চেয়েছে। যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। একদম ঠিক, একদম ঠিক কথা। যারা বর্ডারে গিয়ে বাংলাদেশি নাগরিকরা তারা পালানোর জন্য ছক খুঁজছে, তারা প্রত্যেকজনই বলছে যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, মমতা ব্যানার্জির আশীর্বাদে আমরা কিন্তু মোটামুটি লক্ষ্মীর ভাণ্ডারটা সবাই পেতাম। তাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন সরকারি সুযোগ সুবিধা সবই তাদেরকে দেওয়া হবে। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নিজেই যখন বলছেন সবার সামনে, এবার তাকে কেন নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোনো নোটিশ জারি করছে না, বা নির্বাচন কমিশন কেন তার ভোটার লিস্ট থেকে নামটাই বাদ দিয়ে দিচ্ছে না, সেটাই তো বুঝতে পারছি না। আমাদের দিদি মহিষী নারী, তিনি সম্পত্তি রক্ষার কথা বলছেন। তার ভাইয়েরা এবং তার ফ্যামিলির লোকেরা কালীঘাটে আধা সম্পত্তির জবরদখল করে বসে আছে, সেটা কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একবারও বলবেন না। তিনি যে কত পরিমাণে দোগলাবাজ নারী সেটা তিনি খুব ভালো করেই জানেন। আমাদের দিদি সবার থেকে ভালো, জগৎ করে আলো। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে, তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন, ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন। সিস্টেম কিচ্ছু পাল্টায়নি, শুধুমাত্র তৃণমূলের যেসব দুশ্চরিত্র লম্পট এবং ছোট লোকেরা আছে তারা সেই মৃত ভোটারের নাম নিয়ে সব ফলস ভোটগুলো দিয়ে দেয়, যাতে নির্বাচন কমিশন বুঝতে পারে না যে কতজন বেঁচে আছে আর কতজন মরে গেছে। এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যদি নির্বাচন কমিশন মৃত ঘোষণা করে তখন কি তার ভালো হবে? বা মুখ্যমন্ত্রীর বাবার ভোটটা যদি অভিষেক ব্যানার্জি গিয়ে দিয়ে আসে, সেটাতে কি মুখ্যমন্ত্রী অনেক খুশি হবে? 2002 সালের পরে কি আর ভোটার কোনো পশ্চিমবঙ্গের জেনুইন ভোটার মারা যায়নি? তাই এসআইআর করে যদি তাদেরকে মৃত ঘোষণা করে আমাদের এই নির্বাচন কমিশন, তাতে মমতা ব্যানার্জির এত ফাটছে কেন সেটাই তো বুঝতে পারছি না। একটু ক্লিয়ার করে বললে খুব ভালো হতো দিদি। কে কি কাজ করবে সেটা যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঠিক করে দেন, তাহলে কি ভারতবর্ষের সংবিধানটাকে পাল্টে দিতে হয়? কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেটা চান না সেটা কিন্তু করা যাবে না। বিজেপি নাকি নির্বাচন কমিশনকে চালাচ্ছে। যদি বিজেপি নির্বাচন কমিশনকে চালায় তাহলে লোকসভায় তোমরা এত এত ভোট পেলে কি করে? সব কি চুরি করে না সব ধাপ্পাবাজি করে পেয়েছো? তোমার ভাইপো যে 7 লক্ষ ভোটে জিতেছে ডায়মন্ড হারবার থেকে, সেটা কোথা থেকে এসছে দিদি? তুমি তাহলে বলো তোমার ভাইপোর ভোট চুরি হয়েছে? তার কারণ তুমি তোমার ভাইপো যখন ভোট পাচ্ছে তখন সে উন্নয়নের কাণ্ডারি হয়ে যাচ্ছে, আর যখন বিজেপি ভোট পাচ্ছে তখন নাকি ভোট চুরি হচ্ছে। আসলে তোমাদের যে ইন্ডিয়া জোটের যে শরিক তারা এখন মুখ থুবড়ে পড়েছে, তো তাই বুকের এই পাশটা একটুখানি চিনচিন চিনচিন করছে। একটু সময় দাও, তোমার বুকের নিঃশ্বাসটাও বন্ধ হয়ে যাবে তিহার জেলের মধ্যে। সেখানে গিয়ে তুমি ভালো মতো করে চিকিৎসা পাবে। টেনশন নেই লেনে কা, সির্ফ দেনে কা হে। জানতাছেই না আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি, আমরা একটু অ্যারেস্ট করুক। শুধুমাত্র লোককে উস্কানি দেওয়া, শুধুমাত্র লোককে একটুখানি ভয় দেখানো, সেটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর কাজ। ভারতবর্ষের সংবিধানকে ছোট করা, পশ্চিমবঙ্গের যারা মনি ঋষিরা আছেন তাদেরকে ছোট করা, পশ্চিমবঙ্গে হিন্দু সনাতন ধর্মকে অপমান করা, সব কিছুতেই কিন্তু মুখ্যমন্ত্রী খুব ভালো পারদর্শী। মুখে কিন্তু বিবেকানন্দের বাণী, মনে কিন্তু আল্লাহ। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি যে কোন জাতের মাল সেটাই তো বুঝতে পারছি না।
ওরা বাংলাকে ভালোবাসে না। একমাত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে ভালোবাসে এবং বাংলাকে ভালোবেসে তিনি বাংলা মদের দামটা পুরো কমিয়েই দিয়েছেন এবং পাউচ সিস্টেম করে দিয়েছেন। তাই ভালোবেসে বাংলা খাও আর তৃণমূলে যোগ দাও, ভালোবেসে বাংলা খাও তৃণমূলে ভোট দাও, এটাই হচ্ছে মুখ্যমন্ত্রীর আগের ডায়লগ হতে চলেছে। এবার 2011-তে পা ভাঙলো, 2016-তে মাথা ফাটলো, 2021-এ কত কি আর দেখতে হবে। দিদি কখন সিঁড়ি থেকে পড়ে যাচ্ছে ভোটের আগে, মানে মাথা ঘুরে যাচ্ছে। মানুষজনের জন্য এত উন্নয়ন যে করে দিদি, সেই উন্নয়নের ঠেলায় দিদি পড়ে যাচ্ছে এদিক ওদিক। দিদির পায়ে কেউ মেরে দিচ্ছে, দিদির হাত কেউ ভেঙে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে সিপিএম, তারপরেও কিন্তু দিদি উঠে দৌড়ে দৌড়ে হাঁটছে। তো দিদি কতটা স্ট্রং সেটা তো আমাদেরকে দেখলেই বুঝতে পারবে। যদি ভালোবাসতো তাহলে কি বলতে পারতো রাজা রামমোহন রায়ের নামে এই সমস্ত কুৎসা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা? মমতা ব্যানার্জি যদি হিন্দু ঘরের মেয়ে হতো, যদি সনাতন ধর্মকে সে সম্মান করতো, তাহলে কি ইফতারের পার্টিতে গিয়ে বা মহরমের দিন গিয়ে ওখানে বলতে পারতো যে সব থেকে গন্ধ ধর্ম হচ্ছে এই সনাতন ধর্ম, এই রামের ধর্ম। আমরা ভারতবাসী রামকে কি হিসাবে দেখি? আমাদের একটা আদর্শ হিসাবে দেখি, কারণ রাম রাজ্য সবাই প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে। এই রাম, তাকে অনুসরণ করে আমাদের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে চায় বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝেন না। আল্লাহ আকবার, তিনি ভালোই করতে পারেন। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বাংলাকে ভালোবেসে তিনি একদম এটাকে মিনি পাকিস্তান করতে চাইছেন। ফিরহাদ হাকিমের কথায়, এটা আমার কথা নয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইরা তারাও শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষকে ভয় দেখাচ্ছে। কেউ বলছে এসআইআর হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। যদি এসআইআরের সাথে লক্ষ্মীর ভাণ্ডারের কিছু সম্পর্ক থেকে থাকে তাহলে আমার আর কিছু বলার নেই। তার জন্মের কোনো ঠিক ঠিকানা নেই, যে বলেছে মিলে। জানতাসেই না। আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি, আমায় একটু অ্যারেস্ট করুক। ক্ষমতা থাকলে বলুন ফার্স্ট আমায় অ্যারেস্ট করতে। হ্যাঁ হ্যাঁ, ক্ষমতা কিন্তু কারণ নেই, শুধুমাত্র ক্ষমতা তোমার আছে। আসলে একটুখানি ভালো করে নাটক করার একটা অভিনব দক্ষতা তোমার মধ্যে আছে, সেটা আমরা ভালো করেই জানি। কারোর ক্ষমতা নেই অ্যারেস্ট করতে। দেখো, সাহস যদি থেকে থাকে অ্যারেস্ট করুক, মানে কত বড় কথা বলছে, যেন ইনি একটা বিশাল কাজ করে এসছেন, বিশাল একটা জয় করে এসছেন। সিপিএম সরকার নাকি পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিচ্ছিল। বলছি দিদি, সিপিএমের আমলে শিক্ষার হার কত ছিল, আর সিপিএম যাবার পরে শিক্ষার হারটা কোন লেভেলে গিয়ে পৌঁছেছে? শুধুমাত্র প্রাথমিক স্তরে শিক্ষা নেওয়ার পরে লোকেরা আর পড়তে যেতে চাইছে না, সেটা জানো কি? সেই সব কথা তো কখনো তুমি তুলবে না। আজকে তোমার এসআইআর হওয়াতে মতুয়াদের কথা মনে পড়েছে। এই মতুয়ারা তো কখনো তোমায় ভোট দেয় না। দু একটা মতুয়া আছে যারা তোমার পা চাটে, যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের একটা ভালো স্থানে রাখার জন্য তোমার পেছন ধরেছে। তুমি যে কখনো কোনো জাতিকে বা কোনো ধর্মকে সম্মান করো না, বা তুমি কারোর যে নও, সেটা কিন্তু তুমি বারে বারে প্রমাণ দিয়েছো। যেই মুসলিমরা, এই 42% মুসলিমরা তোমায় ভোট দেয়, তাদেরই তুমি পেছন মারছো, তাদেরই ছেলেপুলেগুলোকে রাজমিস্ত্রি বানাচ্ছো, তাদেরই ঘরদুয়ার নষ্ট করছো, সব কিছু, তাদের ভবিষ্যৎ নষ্ট করছো। সারা জীবন কিন্তু মুসলিমদেরকে তুমি শুধুমাত্র ভোট ব্যাংক করে রাখতে চেয়েছো। সেটা মুসলিমরা এখন বুঝতে পারছে। বিহারে মুসলিমরা বুঝতে পেরেছিল বলে সেই মুসলিমরা বিজেপিকে ভোট দিয়েছে এবং ক্ষমতায় এনেছে। কারণ তারা জানে যে ধর্ম নিয়ে মানুষ বাঁচে না, মানুষ বাঁচে কর্ম নিয়ে। মানুষ শান্তি চায়, শিক্ষা চায়, এগুলোই চায়। তোমার মতো এর ধাপ্পাবাজি চায় না। शाबाश बेटा, बहुत बढ़िया। তো এই বাংলাদেশি মুখ্যমন্ত্রীকে নিয়ে তোমাদের কি মতামত তোমরা একটু কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।